স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে চার্লসের সূত্র। গত ক্লাসে আমরা হচ্ছে বয়লের সূত্র এবং তার রিলেটেড সকল ধরনের প্রবলেমগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা বাদবাকি সূত্রগুলো দেখব এবং চেষ্টা করব আজকে আদর্শ গ্যাস সমীকরণ পর্যন্ত যাওয়ার। আচ্ছা, তো চার্লসের সূত্র এই জিনিসটা বোঝার আগে একটা এক্সপেরিমেন্ট আমরা একটু বুঝে নিই। হ্যাঁ, সেই এক্সপেরিমেন্টটা কি? ধরো আমার কাছে একটা ছোট্ট একটা বেলুন আছে। হ্যাঁ, এই হয়ে গেছে এখানে। হ্যাঁ, ধরো ধরো আমার কাছে একটা ছোট্ট একটা বেলুন আছে। হ্যাঁ, আমি কি করলাম, এই বেলুনটাকে একটা ফ্রিজের ভিতর রেখে দিলাম, ধরো কথার কথা 10 মিনিট। তো আমি যদি বেলুনটাকে ফ্রিজের ভিতর রেখে দিই তাহলে কি দেখা যাবে? দেখা যাবে একটু পর এই বেলুনটা এরকম করে কি হয়ে যাবে, হালকা হালকা করে চুপসে যাবে। এখন যদি এই সেম যে চুপসানো বেলুনটা আছে আমার কাছে, আমি যদি এই সেম চুপসানো বেলুনটাকে এখন যদি বাইর করি ফ্রিজের, এই আমি যদি রেখে যদি এখন ফ্রিজ থেকে বের করি, ফ্রিজ থেকে বের করার পর কি দেখা যাবে? ফ্রিজ থেকে বের করার পর দেখা যাবে এই যে বেলুনটাকে আমি আগে যেরকম করে রাখছিলাম, বেলুনটাকে আমি আগে যেভাবে রাখছিলাম এই বেলুনটা আবারও সেম টু সেম হয়ে যাবে। তো এখন তুমি বলতে পারো ভাই এখানে এমন আর কি কাহিনী? হ্যাঁ, কাহিনী হচ্ছে কি, আমার ফ্রিজে ঢুকানোর আগে ধরো রুমের টেম্পারেচার কত, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, আর ফ্রিজের মধ্যে টেম্পারেচার কত, ধরো কথার কথা আমার 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি যদি একটা গ্যাসকে দেখো উচ্চ তাপমাত্রার অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে তার আয়তন ভলিউম দেখো তার আয়তন কমে যাচ্ছে। আর আমি যদি এটা ছিল কোথায়, ফ্রিজের ভিতরে 5 ডিগ্রি সেলসিয়াস, যখন বাইর করছি তখন সেটা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, যখন আমি লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে নিয়ে গেছি, দেখো তো চুপসে যাওয়া বেলুনটা আবার কি আগের মতো ফুলে গেছে না? তার মানে কি ভলিউম ইনক্রিজ করছে। তো একটা কথা হচ্ছে কি, আমি ফ্রিজে ঢুকানোর আগে যেমন ধরো এখানে রাখছি, তো নর্মালি আমার বাতাসের চাপ কত, 180 না? আর ফ্রিজের মধ্যে বাতাসের চাপ কি সেম টু সেম কিনা বলো? আমি এখানে যে জিনিসটা সেম রাখছি সেটা কি, চাপ। এখানে কি সেম রাখছি, চাপকে আমি সেম রাখছি। তো চাপকে সেম রেখে যদি আমি এখানে কি করি, একটা বেলুনকে যদি আমি দুইটা ডিফারেন্ট টেম্পারেচার রিজনে অপারেট করি, দেখা যাবে যে কি তার ভলিউম বা তার আয়তন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই যে জিনিসটা সম্পূর্ণ ঘটনা, এটাকে সূত্র আকারে ব্যাখ্যা করছে কে, একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে কি চার্লি বা চার্লস, যে যেটা বলে আর কি। হ্যাঁ, তো এখানে একটা মজার জিনিস কি, যে আমি যদি চাপকে কি রাখি, স্থির রাখি, এখানে আমি কাকে স্থির রাখতেছি, চাপকে। চাপ যদি আমার কি থাকে, স্থির থাকে, তাহলে দেখা যাচ্ছে কি আমার আয়তনের সাথে তাপমাত্রার একটা খুব চমৎকার সম্পর্ক আছে। যে আয়তনের সাথে তাপমাত্রার একটা চমৎকার সম্পর্ক আছে, এই আয়তন তাপমাত্রা সম্পর্কটাই আমার মেইনলি চার্লসের সূত্রতে কি করা হবে, বিবৃতি করা হবে। তাহলে আসো আমরা সেই সূত্রটা একটু করে দেখে নিই। তো এই সূত্র দেখার আগে একটা পরিচয় দিয়ে নিই তোমাকে। একটা কথা লেখায় লিখো একটু করে ভি নট। ভি নটের মানে কি লিখো, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, এই কথাটা লিখে রাখো, তাইলে আমরা সূত্র চলে যাচ্ছি। ভি নটের পরিচয় কি? ভি নটের পরিচয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। এখন দেখো চার্লসের সূত্র কি বলতেছে বাংলায়। চার্লসের সূত্র বলতেছে কি, আমার যতগুলা গ্যাস আছে আইডিয়াল গ্যাস বা আমাদের অপারেটিং গ্যাস, ওই গ্যাসগুলোর মধ্যে যদি আমি কি করি, যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তার আয়তন বৃদ্ধি হয় কত জানো? তখন তার আয়তন বৃদ্ধি হয় ভি নটের 1/273 এই হইল আমার চার্লসের সূত্র। তার মানে হচ্ছে যে কি, আমার আয়তন বাড়াইলে, সরি তাপমাত্রা বাড়াইলে আয়তন কি হয়, বাড়ে। আয়তন কতটুকু অংশ বাড়ে? আয়তন হচ্ছে আমার এই ভি নটের 1/273 অংশ কি হয়, বাড়ে। ঠিক সেম ভাবে আমি যদি বলতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি হ্রাস করি, তাইলে কি হবে, তাহলে তার আয়তন কি পাবে, হ্রাস পাবে। তার আয়তন কি পাবে, হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? ভি নটের 1/273 অংশ। একটু লিখে নাও, এটা রেখে দিলে হবে, এদিকে একটু লিখে নাও।
তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভি নট মানে কি বলছি, এখানে লিখে দিচ্ছি কিন্তু যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন, এই ভি নটের কত 1/273 ভাগ কি পাবে, সেম টু সেম হ্রাস পাবে। অর্থাৎ আমি যদি এখানে তাপমাত্রা হ্রাস করি, এখানে আয়তন হ্রাস পাবে, আর যদি আমি এখানে তাপমাত্রা বৃদ্ধি করি, তাইলে আমার আয়তনও কি পাবে, বৃদ্ধি পাবে। তাইলে এখান থেকে আমরা দেখে বুঝতেছি এদের মধ্যে কিছুটা একটা বাড়লে একটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, এরকম একটা সমানুপাতিক একটা সম্পর্ক আছে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা লিখে ফেললাম। হ্যাঁ, তো এখন এই জিনিসটাকে আমার একটু করে সাধারণভাবে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, সেটা কি, তুমি বললা যে কি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে বাড়ে কতটুকু, এই তো আমার ভি নটের কত 1/273। তো আমরা জানি গণিতের ভাষায় এর মানে কি বুঝায় বলতো, গণিতের ভাষায় এর মানে বুঝে হচ্ছে কি গুণ। তাহলে সুন্দর করে বলতে গেলে ভি নট বাই 273, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে আমার এত কি হয়, বৃদ্ধি হয়। আচ্ছা, এটার আগে আরেকটা স্লাইড এড করে দাও। আচ্ছা স্যার, এতটুকু পর্যন্ত লেখা হয়েছে, একটু করে বলো আমাকে সবাই। আচ্ছা, তাহলে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, এটাই ছিল আমার চার্লসের ওই মেইন সূত্র আর কি। সূত্রটা কি, যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বাড়ে কত, ভি নটের 1/273, 1 ডিগ্রি হ্রাস করলে কত হ্রাস পায়, ভি নটের 1/273। এটাই হচ্ছে যে কি আমার চার্লসের সূত্র। এবং এই সূত্রটা সে ব্যাখ্যা করছে কিন্তু কোন স্কেলে, সেলসিয়াস স্কেলে। আচ্ছা, তো এখন দেখো এটাকে একটু করে গাণিতিকভাবে লেখার চেষ্টা করি আমরা। হ্যাঁ, এটাকে একটু লিখে একটু করে গাণিতিকভাবে লেখার চেষ্টা করি, তো তার আগে আমি একটা কাহিনী ধরে নিই বা একটা কেস ধরে নিই। ধরো এটা হচ্ছে আমার একটা গ্যাস, এটা একটা ধরো আমার গ্যাসের একটা কন্টেইনার। হ্যাঁ, ধরো এটা আমার একটা গ্যাসের কন্টেইনার, ধরো এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এবং এই অবস্থায় এটার আয়তন হচ্ছে কত, ধরো হচ্ছে কত ভি নট, কত ভি নট। আচ্ছা, তো এখন হচ্ছে যে কি আমরা কি করব, ওই তো আমরা জানি একটু আগে লিখলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমি বাড়াই তাহলে কতটুকু বাড়ে, ভি নট বাই 273 বাড়ে। তাহলে সুতরাং বলতো 5 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কত বাড়বে, কিছুই না, ভি নট বাই 273 ইন্টু 5। তাহলে এটা কতটুকু হবে, এই যে এতটুকু হবে কিনা বলো, এইটুকু অংশ বাড়বে কিনা বলো, 5 ডিগ্রি বাড়াইলে এটার মান কত, ভি নট বাই 273 ইন্টু কত 5, এই অংশ থাকে। হ্যাঁ, এখন ধরো আমি 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি না আমরা ডাইরেক্ট বললাম, সুতরাং যদি আমি টি ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে কতটুকু বাড়বে, ভি নট বাই 273 ইন্টু টি। ধরো টিটা হচ্ছে এটাই, ধরো টি হচ্ছে এটাই, যে বাড়ছে কতটুকু অংশ, ধরো এতটুকু অংশ বাড়ছে, বেশি বড় হয়ে গেছে, ধরো এতটুকু অংশ বাড়ছে। হ্যাঁ, এতটুকু অংশের মান কত, ভি নট বাই 273 ইন্টু টি। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো, তাহলে বলো তো যদি আমার টি ডিগ্রি সেলসিয়াসে এতটুকু কি পাই, এতটুকু যদি আমার বৃদ্ধি পায়, তাহলে বলো তো সুতরাং আমার এখানে মোট আয়তন কত, বলতে পারবা মোট আয়তন কত হবে টি ডিগ্রি সেলসিয়াসে, চিত্র দেখে বলো তো। আগে ছিল ভি নট, এখন হচ্ছে কত, ভি নট বাই 273 ইন্টু 3, তাহলে টোটাল কত হবে, ভি নট প্লাস, এই তো বাস বুঝতে চাইলে, এই তো এটা হয়ে গেছে আমার চার্লসের সূত্রের কি গাণিতিক রূপ। লিখে নাও স্যার একটু কষ্ট করে, এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ ইন ডিগ্রি সেলসিয়াস স্কেল। একটু লিখে নাও, লেখা হইলে আমার একটু করে জানাও। আচ্ছা, তাহলে আসো এখন আমরা চলে যাই এখানে। তো এখন আমরা কি করব, এই গাণিতিক ফরম্যাটটাকে একটু সুন্দর করে বোঝার ট্রাই করব। হ্যাঁ, তো আমার সেই সূত্র কি বলে, ভিটি, ভিটি মানে কি, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, এটা হবে কত, এটা হবে আমার কিছুই না, ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইড বাই কত, 273, এবং এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা, তো অনেকে বলতে পারছে ভাই কাজ করি তো, যদি আমি এখানে টি সমান সমান -273 ডিগ্রি সেলসিয়াস বসাই তাহলে কি হবে, তুমি এটা বসাই দেখো, দেখবা যে কত হয়, ভি নট এখানে হবে, ভি নট এখানে হবে কত -273, নিচে হবে কত 273। স্যার দেখো তো কাটাকাটি কত থাকে, কাটাকাটি গিয়ে দেখো স্যার থাকতেছে 0। এখন এই 0 যেটা পাইলাম এর একটা চমৎকার একটা নাম আছে এবং চমৎকার একটা ব্যাখ্যা আছে। এই যে টি ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস আমরা কি পাইলাম, আমরা পাইলাম ভিটি এর মান কত পাইলাম, 0 পাইলাম, তার মানে কি আয়তন 0। কিন্তু একটা কথা আছে, দুনিয়ার যতগুলা গ্যাস আছে তাদের একটা মিনিমাম একটা আয়তন আছে, সেটা 0.0001 হলেও আছে। তো
এরকম ডিরেক্ট আয়তন জিরো, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এখন কিন্তু -273 গিয়ে সেটা আর গ্যাস দশায় নাই, এখন সেটা গ্যাস না হয়ে কি হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে। হইতে পারে সেটা সলিড হয়ে গেছে, অথবা হইতে পারে সেটা লিকুইড হয়ে গেছে। এটাই হচ্ছে তার মাহাত্ম্য। তো দেখো, যেই তাপমাত্রায় গিয়ে গ্যাসের, এটাকে বলা হয় তাত্ত্বিক আয়তন বা থিওরিটিক্যাল আয়তন। আচ্ছা লিখে দিই, এটাকে বলা হয় তাত্ত্বিক আয়তন। কারণ আমরা জানি থিওরিটিক্যালি জিরো হইতে পারে, বাট প্র্যাকটিক্যালি কখনো জিরো হবে না। হ্যাঁ, তো যেই তাপমাত্রায় গিয়ে আমার আয়তনটা তাত্ত্বিকভাবে জিরো হয়ে যায়, এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটাকে বলা হয় কি? পরম শূন্য তাপমাত্রা। তো এই যে লিখলাম ভিটি ইজ ইকুয়াল টু জিরো, তাত্ত্বিকভাবে আয়তন শূন্য। এই আয়তন শূন্যর কোনো তাৎপর্য আছে কি, বা এর গুরুত্ব কি কি? তো গুরুত্বগুলো একটু করে লিখে নি। যে আমার ভিটি জিরো, এটার অর্থ হচ্ছে কি? প্রথম অর্থ হচ্ছে যে এখন আর কোন দশায় নাই, এখন আর গ্যাস নাই, সে কি হয়ে গেছে, হয় সে সলিডে কনভার্ট হয়ে গেছে, অথবা সে কি হয়ে গেছে, অথবা সে লিকুইড হয়ে গেছে। লিখে নাও, একটু করে লিখে নাও। পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য কি? যে তাপমাত্রায় গেলে আমার গ্যাস আর গ্যাসীয় দশায় থাকে না, সেটা অন্য দশায় চলে যায়, তাই আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা। বা যে তাপমাত্রায় গেলে আমার থিওরিটিক্যালি আয়তন কত হয়ে যায়, জিরো হয়ে যায়। তারপরে 2 নাম্বার কথা, যেহেতু এখন তার আয়তন শূন্য হয়ে গেছে, আমি সুন্দর করে বলতে পারবো তার ভিতর যেটা থিওরিটিক্যাল গতিশক্তি, তার থিওরিটিক্যাল গতিশক্তি কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তার থিওরিটিক্যাল গতিশক্তিও জিরো হয়ে গেছে। আরেকটা তাৎপর্য আমরা বলতে পারি, এই যে যে তাপমাত্রায় গিয়ে পরম শূন্য তাপমাত্রা আমরা অ্যাচিভ করতেছি, যেখানে আয়তন জিরো, সেখানে আমরা নতুন করে একটা তাপমাত্রা টি ইজ ইকুয়াল টু জিরো ধরতে পারি, এবং ওইটাকে আমরা বলবো কেলভিন স্কেল। ওই ধরো না মূল বিন্দু 0,0, তো একটা জিরো তো আমরা পেয়ে গেছি অলরেডি আয়তনের জন্য, এখন আরেকটা জিরোকে আমরা নতুন করে আমদানি করলাম, যেটাকে বলা হবে কি, কেলভিন স্কেল। এবং আমরা জানিও, এই দেখো -273 ডিগ্রি সেলসিয়াস সমান কত, -273 প্লাস 273 কেলভিন, দেখো 0 কেলভিন, ঠিক কিনা? এজন্য দেখবা বইতে লেখা আছে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস অথবা -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, এদেরকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। হ্যাঁ, আর পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য কি কি বলছি, সেটা এখন আর গ্যাস দশায় নাই, হয়ে গেছে সলিড বা লিকুইড, এবং তার থিওরিটিক্যাল যেটা গতিশক্তি, সেটাও কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এই কথাটা লিখতে হবে। তো এখন এই যে কথাগুলো যে আমরা বললাম, এখন আমি কাজ করি। আচ্ছা এতটুকু পর্যন্ত লিখে নাও, তারপর আমি বলতেছি। লিখে নাও, তারপর আমি বলতেছি। আচ্ছা তাইলে ঠিক আছে। তাহলে এখন আমরা কি করি, জিনিসটাকে একটু গ্রাফিক্যালি দেখা ট্রাই করি। হ্যাঁ, দেখো একটা গ্রাফ আছে এখানে, যে আয়তন ভার্সেস তাপমাত্রা। তো এই গ্রাফটা হচ্ছে কি, যে আমার সমীকরণটা লিখি, যে ভিটি সমান হচ্ছে কি, ভি নট প্লাস ভি নটের ভি নট ইন্টু টি ডিভাইড বাই কত, 273। এই সমীকরণটা অনেকটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর মতো। তো আমরা এই সমীকরণটা 9টা অনেকবার করছি। এটা হচ্ছে কি আমার সরল রেখা সমীকরণ। হ্যাঁ, তো এখানে এই অংশটা হচ্ছে আমার কি, এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে আমি বলতে পারি কি, ভি নট। হ্যাঁ, তাহলে আমার গ্রাফটা দাঁড়াবে এরকম অনেকটা সরল রেখার মতো। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নি। এখানে এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর কে আছে, দেখো টেম্পারেচার টি। এই তো এটা বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের দি। এই টেম্পারেচার টি, এটা কিন্তু আছে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষের মধ্যে আছে কে, আয়তন। দেখো আছে কিনা। আচ্ছা, তো এখান থেকে মাঝে মাঝে কিছু পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন করে, যে হচ্ছে সেলসিয়াস স্কেলে বা হচ্ছে যে কি চার্লসের সূত্রে গ্রাফের ঢাল নিচের কোনটি। অপশন এ বি সি দিয়ে দেয়, ওখানে একটা অপশন থাকে কি জানো, ভি নট বাই 273। হ্যাঁ, তো এটা অনেকে বুঝতে পারে না। আরেকটা থাকে অপশন কি, বি থাকে কি 1 বাই 273। তো আনসার হবে কিন্তু পরেরটা, লিখে নাও 1 বাই 273 না, ভি নট বাই 273। এটা হচ্ছে কি, এই গ্রাফের ঢাল, এই গ্রাফের ঢাল হচ্ছে এটা। আবার আমরা কি জানি, তুমি যদি এই সমীকরণটাকে ভিটি সমান কি, ভি নট প্লাস ভি নট বাই 273 টেম্পারেচার টি। এখন তুমি যদি এই গোটা সমীকরণটাকে টি এর সাপেক্ষে কি করো, ডিফারেন্সিয়েট করো, দেখো থাকবে কত, থাকবে কিন্তু ভি নট বাই 273 ইন্টু 1, মানে সবকিছু মিলে ঝুলে থাকবে এই অংশটা, থাকবে এটাই। তার মানে কি বুঝলা,
ডিফারেন্সিয়েশন মানে কি বুঝায়? ডিফারেন্সিয়েশন মানে এই মানটা বুঝায়। আবার এই মান মানে কি দেখো তো, ঢাল কিনা, ঠিক কিনা? তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে মানে ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে এক ধরনের ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে টেম্পারেচারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু আমি কি পাবো, ঢালের মানটা পাবো। তো লিখে নাও এটা, এগুলো হচ্ছে জাস্ট কিছু ছোট ছোট প্রশ্ন আর কি। হ্যাঁ, এগুলো আমরা অলরেডি জানি, তাই একটু করে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো, যদি আমি এই যে লাইন যেটা আছে, আমি যদি এখন এই লাইনটাকে জোর করে টানতে 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 পিছনে আনতে আনতে এই জায়গায় রেখে ফেলি, স্যার বলো তো এই জায়গায় বলো তো আমার আয়তন কত? এই জায়গায় হচ্ছে আয়তন আমার 0। তাহলে বলো তো কোন টেম্পারেচারে গিয়ে আয়তন আমার 0 হয়ে যায়? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে কি -273। তো এটা হচ্ছে আমার চার্লসের গ্রাফ। তো লিখে নাও, এটাও মাঝে মাঝে কিন্তু আসে, এটা ডিগ্রি সেলসিয়াসে, এটা ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা, লেখা হলে একটু করে বলিও। ওকে, ডান। তাইলে এখন আমরা যে জিনিসটা করব, এখন আমরা একটু কষ্ট করে কেলভিন স্কেলে জিনিসটাকে দেখার ট্রাই করব। দেখো তো স্যার, একটু করে আমরা কি জানি? আমরা জানি ভি নট সমান হচ্ছে, সরি ভি নট না, আমরা জানি কি স্যার, আমরা জানি ভিটি সমান হচ্ছে কি ভি নট প্লাস হচ্ছে যে ভি নট ইন্টু টি ডিভাইড বাই কত 273 কেলভিন স্কেলে। এখন তুমি কাজ করো, এই টি এর পরিবর্তে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে কি টি ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি কেলভিনে আনতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে কিছুই না, এটার সাথে আমার কি যোগ করতে হবে? একটা 273 যোগ করলে হয়ে যাচ্ছে কিনা বলো? ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুর সাথে যদি আমি 273 যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? কেলভিন পেয়ে যাচ্ছি কিনা বলো? হ্যাঁ, তাহলে বড় হাতের টি প্লাস 273, ছোট হাতের টি মানে ডিগ্রি সেলসিয়াস, বড় হাতের টি মানে কেলভিন। তাহলে কাজ করে জিনিসটা বসাই, তাহলে ভি নট প্লাস কত হচ্ছে এখানে, ভি নট টি প্লাস থাকতেছে কত এখানে 273, 273 ডিভাইড কত 273। আচ্ছা, তো তুমি যদি এখন এই জিনিসটাকে হবে না এখানে, হ্যাঁ, তো তুমি যদি এখন জিনিসটাকে ভালো করে দেখো, দেখবা যে কি এখানে সবকিছু কাটাকাটি চাটাকাটি, দেখবা যে কি তুমি এখানে ডিরেক্ট ভি এর সাথে টি এর সরাসরি সম্পর্ক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু কি স্যার? টি। ভি ইজ প্রপোর্শনাল টু কি স্যার? টি। তার মানে তুমি এখান থেকে বলতে পারো খুব সুন্দর করে, কেলভিন স্কেলে তুমি সরাসরি বলতে পারবা ভি ইজ প্রপোর্শনাল টু কি টি। কোন স্কেলে? কেলভিন স্কেলে। এটা নিজেরা ক্যালকুলেশন করলে পারবা, জন্য দেখাচ্ছি না আর কি। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে একটা সূত্র বলতে পারি, সেটা হচ্ছে কি, তাহলে ভি সমান সমান কি হবে? কে ইন্টু টি হবে। তার মানে হচ্ছে আমি কি বলতে পারি, এখানে ভি বাই টি সমান সমান হচ্ছে কি কে, অর্থাৎ ভি বাই টি এর অনুপাত হচ্ছে কি ধ্রুবক। তাহলে সুতরাং আমি বলতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু। শেষ। এটা হয়ে গেল আমার চার্লসের সূত্র। কোন স্কেলে? কেলভিন স্কেলে। এবং আমরা ম্যাথ করার সময় কিন্তু এই সূত্রটা ইউজ করব, কারণ এটা ইউজ করতে খুব সহজ। এই সূত্র দিয়ে আমরা কোনো ম্যাথ করবো না কিন্তু, হ্যাঁ, এটা জাস্ট দেখাইলাম আর কি যে কেমনে অরিজিনেট হয়েছে বা কেমনে আসছে। আমরা সরাসরি যাবো কেলভিনে। লিখে নাও স্যার। আর আমরা এখান থেকে দেখতেছি সরাসরি এদের মধ্যে কি সম্পর্ক? সমানুপাত বা সমানুপাতিক সম্পর্ক। তাদের মধ্যে সমানুপাত বা সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, ওকে, আশা করি সবার লেখা হয়েছে। তাহলে এখন আমরা কাজ করি, এটার একটু গ্রাফ দেখে ফেলি। হ্যাঁ, আমরা একটু করে এগুলোর গ্রাফগুলো দেখে ফেলি। দেখো, আমার এখানে তিনটা গ্রাফ আছে। প্রথম গ্রাফ হচ্ছে কি ভি ভার্সেস টি গ্রাফ আঁকতে বলছে চার্লসের জন্য। তা আমরা তো জানি, একটু আগে কি বললাম, ভি সমান সমান কেটি। হ্যাঁ, দেখো ওয়াই এক্সিসে যেটা আছে গুল্লা দাগ দাও, এক্স ধারে গুল্লা দাগ দাও। দেখো দুইটা গুল্লা দাগ কি সমানুপাতিক, তাহলে এখানে গ্রাফটা কি হবে? সমানুপাতিক গ্রাফ হবে কিনা বলো? তাহলে সেটা কি হবে? মূলবিন্দুগামী সরল রেখা। এই তো। এখন আসা যাক আমার সেকেন্ড গ্রাফে। এখন তুমি বলতে পারো ভাই, সূত্র তো জানি ভি সমান কি কেটি। এখানে দেখতেছি চাপ ভার্সেস কি টেম্পারেচার অথবা ভলিউম অথবা 1/t, যে কোনো একটা প্লট করতে বলছে। আচ্ছা স্যার, এখন এটা কেমনে হবে? আমি দেখো এই সূত্র করার আগে একটা কথা সুন্দর করে তোমাকে বলে দিছি। দেখো, চাপ কি স্থির, তার মানে চাপের মান হচ্ছে কি একটা কনস্ট্যান্ট।
তুমি এখানে বলতে পারো চাপ হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের গ্রাফটা কেমন হয় মনে আছে? তোমাদের পড়াইছিলাম কনস্ট্যান্টের গ্রাফ কিছুই না, এরকম করে একটা রেখা টেনে দেবা, শেষ। এবং এই গ্রাফটা কিন্তু এক্সামের মধ্যে প্রায় সময় আসে। প্রেসার ভার্সেস টেম্পারেচার অথবা অথবা ভলিউম অথবা 1/t, এখানে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যাই দেখ না কেন সবসময় এরকম হবে। আচ্ছা, তাহলে এই দুইটা গ্রাফ যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু করে 3 নাম্বার গ্রাফটা বলো তো কি হবে। সমীকরণ সবসময় এটা v সমান k ইন্টু টি, এটা থাকবে আর কি। হ্যাঁ, তো আমাকে একটু করে বলো তো এই গ্রাফটা কিরকম হওয়ার কথা, বা এই গ্রাফটা কি হইতে পারে। তাহলে এটা হবে কনস্ট্যান্টের গ্রাফ, তাহলে আগের মতোই, এই আগেরটাই, এই একদম এই সেম টু সেম। এই দুইটা গ্রাফ পরীক্ষার মধ্যে আসে কিন্তু। হ্যাঁ, এই দেখো এটা কিন্তু বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে, এটা বইতে দেওয়া নেই। এর জন্য অনেক কি করে বোকার মতো যে এটা তো বইতে দেওয়া আছে, এটা তো বই দেওয়া না, এটা মনে হয় একটু অন্যরকম গ্রাফ হবে। আসলে অন্যরকম হওয়ার কথাই আসে না। সে যদি জিনিসটা ভালো করে বুঝে ট্রাই করে সে কিন্তু পারবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, গ্রাফ 3টা দেখা হয়ে গেল আমাদের। তাহলে এইগুলো মোটামুটি আমাদের চার্লসের সূত্র মোটামুটি শেষ আমাদের। হ্যাঁ, তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে, সেটা হচ্ছে লুসাকের সূত্র। লিখো একটু করে লুসাকের সূত্র। লুসাকের সূত্র, তো লুসাকের সূত্র হচ্ছে কিছুই না, আমি যদি তোমাকে একদম শর্টকাটে বুঝাই, একদম হচ্ছে কিসের মতো, চার্লসের মতো। হ্যাঁ, আমি যদি তোমাকে এটার অরিজিনাল বিবৃতি না পড়াই, আর যদি তোমাকে আমি কেলভিন স্কেল এটার জিনিসটা বলি, সেটা হচ্ছে কি জানো, কেলভিন স্কেলের সংজ্ঞা হচ্ছে যদি আয়তন স্থির থাকে, যদি আয়তন স্থির থাকে তাহলে টেম্পারেচার যদি বাড়ে প্রেসারও বাড়বে, প্রেসারও বাড়বে। কোন স্কেলে? কেলভিন স্কেলে। লিখে নাও, শেষ। এটার কিন্তু তুমি যদি চাও যে এটার অ্যাকচুয়াল সূত্র খুঁজবা, তাহলে কিন্তু দেখো ডিগ্রি সেলসিয়াস এরকম হবে, এটা আগের মতো পিটি সমান কি পি নট ডিভাইডেড বাই পি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। এটা কোন স্কেলে? এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। লুসাকের সূত্র আর হচ্ছে আমার চার্লসের সূত্র ব্যাখ্যা মোটামুটি সেম টু সেমই, খালি চলকগুলো আলাদা। এখানে হচ্ছে আয়তন স্থির, ওইখানে হচ্ছে কে স্থির ছিল, ওখানে ছিল চাপ স্থির, ওখানে ছিল ভি নট, এখানে হচ্ছে কি পি নট। সেম কাহিনী বারবার না বলি। আর আমাদের সেলসিয়াসের বিবৃতিটা লাগেও না, আমাদের মেইনলি লাগে হচ্ছে যে কি এই কেলভিনের বিবৃতিটা, আমরা এটাই মেইনলি ইউজ করি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো তো, আমি এখান থেকে বলতে পারি পি সমান সমান কি বলতে পারি, কেটি বলতে পারি কিনা বলো। তাহলে আরো সুন্দর করে বলতে পারি পি বাই টি সমান কে, কনস্ট্যান্ট কে। তাহলে সুতরাং এখান থেকে কি সূত্র দাঁড়াইলো, পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু বাই টি টু সমান সমান ডট 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 পিএন বাই টিএন, যতটা থাকে আর কি। হ্যাঁ, তাহলে এই আমার সূত্র দাঁড়ায় গেল লুসাকের সূত্র, আমার দাঁড়ায় গেল লুসাকের সূত্র। আচ্ছা, ওকে, তো লুসাকের সূত্র মোটামুটি লেখো, লেখা হলে একটু করে বলো। আচ্ছা, তো একটা কাজ করি, আমি একটু একটু স্কিপ করে গেছি জিনিসটা, সেটা হচ্ছে কি এখানে না আমরা যে পড়লাম আমাদের কি বলে আমাদের চার্লসের সূত্র, এখানে আমরা একটা জিনিস কিন্তু বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে কি এখানকার অনুসিদ্ধান্ত কি, এখানে অনুসিদ্ধান্তটা কি। হ্যাঁ, আমরা তো দেখলাম যে প্রত্যেকটা সূত্রের পরে একটা একটা করে অনুসিদ্ধান্তে আছি। অনুসিদ্ধান্ত মানে কিছুই না, যে অন্য একটা প্যারামিটার অর্থাৎ যে ঘনত্ব, ঘনত্বের সাথে কি সম্পর্কটা আমরা দেখবো আর কি এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, তোমরা আমাকে একটু করে বলো তো, কোনো একটা জিনিসের যদি আয়তন বেশি হয় সেটা কি কম ঘন হয় না বেশি ঘন হয়? আচ্ছা, তুমি এই চিত্রের দিকে তাকাও, দেখি বলো তো এই চিত্রের মধ্যে কোনটা বেশি, এই দুটো চিত্রের মধ্যে বলো তো কে বেশি ঘন, উপরটা নিচেরটা? নিচেরটা। দেখো তো এই যেহেতু বেশি ঘন তার আয়তন কি কম না, তাহলে আমি বলতে পারি আয়তনের সাথে ঘনত্ব ডেনসিটির সম্পর্ক কি পাতিক, ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এটা গেল 1 নাম্বার ইকুয়েশন। আবার আমরা জানি কি ভি এর সাথে টি এর সম্পর্ক কি পাতিক, সমানুপাতিক। তাহলে এটা যদি আমি এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি কি যে গ্যাসের জন্য আমি যদি টেম্পারেচার বৃদ্ধি করি ঘনত্ব কি পাবে,
হ্রাস পাবে। তাহলে এটাকে সুন্দর করে লিখে ফেলি, টি সমান সমান কি কে ইন্টু 1/d। তাহলে সুন্দর করে লিখতে গেলে টি ইন্টু ডি সমান সমান কি কনস্ট্যান্ট কে। তাহলে এখান থেকে বলতে পারি t1d1 সমান সমান t2d2। এগুলো জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি কেন, ওগুলা এমসিকিউতে আসে জন্য, এগুলো সিকিউতে আমার মোটেও লাগবে না, এগুলো সব এমসিকিউতে আসে তাই তোমাকে দেখাচ্ছি, বিভিন্ন কলেজে এমসিকিউতে আসে তাই তোমাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, অনুশীলন লিখে নাও স্যার একটু কষ্ট করে, এটুকু লেখা হইলে আমরা একটু করে জানাও। আচ্ছা তাহলে হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাই কোন সূত্র দিয়ে ম্যাথ করবো, দেখি সূত্র তো শেষ নেই, একটার পর একটা একটার পর একটা। আমি তোমার কথা বলি, এই চ্যাপ্টারের জন্য তুমি সূত্র ইউজ করবে মাত্র একটা, একটা সূত্র দিয়ে এই চ্যাপ্টারের তোমার 90% ম্যাথ সলভ হয়ে যাবে। কোন সে সূত্র আমরা আসবো আস্তে আস্তে, শিখাবো সবকিছুই। ওই একটা সূত্র দিয়ে তোমাকে আমি শিখাবো, ওই একটা সূত্র অ্যাপ্লাই করে তোমার সব ম্যাথ হয়ে যাবে। অনেকে দেখবা যে কি এক এক ম্যাথের জন্য এক সূত্র মুখস্থ রাখে, দরকার নাই। আচ্ছা, তো লুসাকের সূত্রে চলে আসি, লুসাকের সূত্র আমরা লিখছি। ওকে, তো এখন এক কাজ করি, লুসাকের সূত্র আমরা দেখলাম, এখন হচ্ছে যে কি আমাদের ওই লুসাকের সূত্রে আমরা কিছু কি দেখি, কিছু আমরা গ্রাফ ট্রাফ দেখি আর কি। হ্যাঁ, তাহলে আসো প্রথমে লুসাকের সূত্রের গ্রাফ গুলো দেখি আগের মতো করে। এটা গেল একটা, আচ্ছা তো দেখো প্রথমে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে কি পি ভার্সেস টি। ধরো এখানে প্রেসার ভার্সেস টেম্পারেচার, আর এখানে কি পি বাই টি ভার্সেস তোমার কি আছে, ধরো হচ্ছে যে কি ধরো টি আছে। তো প্রথম গ্রাফটা দেখো, যে গ্রাফ আঁকার প্রথম কাজ কি সমীকরণ লেখা, তো আমরা তো জানি এটার জন্য সমীকরণ কি পি সমান হচ্ছে কি কেটি, ওয়াই অক্ষে আছে পি, এক্স এ আছে টি। দেখো দুইটা গুলা পরস্পর কি পাতিক, সমানুপাতিক, তাহলে কিছুই হবে না, সুন্দর করে মূলবিন্দুগামী সরল রেখা সমীকরণ এঁকে দিয়ে আসবা, শেষ। আর এটা দেখো তো কি পি বাই টি, তা আমরা তো জানি, তাহলে পি সমান যদি কেটি হয় তাহলে পি বাই টিটা কি হবে, কনস্ট্যান্ট হবে কিনা বলো। তাহলে এটা কিসের গ্রাফ হবে, কনস্ট্যান্টের গ্রাফ হবে কিনা বলে, এরকম, শেষ গেল। এখন যে জিনিসটা তোমাকে দেখাবো, দেখো এখন তোমাকে আমি দেখার প্রথমে বয়েলের গ্রাফ। দাঁড়াও দেখো একটু কথা, এটা হচ্ছে বয়েলের সূত্রের জন্য, এটা চার্লসের সূত্রের জন্য, এটা হচ্ছে লুসাকের সূত্রের জন্য। লিখে রাখি, এটা হচ্ছে কি বয়েল, এটা হচ্ছে চার্লি বা চার্লস, এটা হচ্ছে কি লুসাক, এটা কি লুসাক। তো আমি জানি বয়েলের সূত্রে পিভি গ্রাফ কি হয়, একটা অপরটার ব্যস্তানুপাতিক, গ্রাফটা কি হবে এরকম হবে কিনা বলো। চার্লসের সূত্রে আমরা আজকে দেখলাম যে গ্রাফটা কি পাতিক, সমানুপাতিক, এরকম হবে কিনা দেখো। লুসাকের সূত্র কি পিটি সমানুপাতিক, এরকম হবে কিনা দেখো। তো এগুলোর কথা লিখলাম কেন আমি বলি, দেখো স্যার এখানে কে স্থির, এখানে কিন্তু টি স্থির, এখানে টি স্থির, এখানে হচ্ছে কে স্থির, প্রেসার স্থির, এখানে হচ্ছে আয়তন স্থির, ভি স্থির। তো এই যে কোনটা কি স্থির, এটার বেসিসে কিন্তু কিছু গ্রাফের নাম আছে। হ্যাঁ, এই দেখো টি, টি স্থির থাকলে একটা কথা বলি, স্থিরকে ইংলিশে বলা হয় ধরো আইসো, কি বলা হয় আইসো। আইসো মানে কি স্থির, মাথা রাখবে। হ্যাঁ, তাহলে এখানে টি স্থির, তাহলে যদি এটাকে আমি ইংলিশে বলতে চাই তাহলে কি হবে, এটাকে বলতে হবে আইসোথার্ম, আইসোথার্ম। এখানে যেহেতু চাপ স্থির, এটাকে কি বলতে হবে আইসো, চাপকে বলা হয় বার, আইসোবার। এখানে কি বলতে হবে, এখানে বলতে হবে আইসো, আইসো মানে কি স্থির, কে স্থির আয়তন, আয়তনকে বলা হয় কি, আয়তনকে বলা হয় কোর বা চোর, যে যেটা বলে আইসো কোর। তাহলে দেখো বয়েলের রেখাকে কিন্তু বলা হয় আইসোথার্ম রেখা, চার্লসের রেখাকে বলা হয় আইসো বার রেখা, লুসাকে বলা হয় আইসো কোর রেখা, আইসো কোর রেখা। এইগুলা কিন্তু পরীক্ষার মধ্যে এমসিকিউতে দেয়া দেয়, অনেকগুলো বইতে আছে অনেকগুলো বইতে নাই, তো আমি সবগুলো একসাথে লিখে দিলাম। হ্যাঁ, বয়েল, চার্লস এবং লুসাক, আইসোথার্ম রেখা, আইসো বার রেখা, আইসো কোর রেখা। আবার বা এইটা আবার বাংলায়ও লিখে, যেটা এটাকে বলা হয় সম, সম আয়তন রেখা, এটাকে বলা হয় সমচাপ রেখা, আইসোবার এটাকে বলা হয় কি সমচাপ রেখা, এটাকে বলা হয় সমতাপমাত্রা রেখা।
একটু লিখে নাও, বা একই জিনিসের হরেক রকমের নাম। ঠিক আছে, লেখা হইলে আমার একটু করে বলো। তাহলে ঠিক আছে, মোটামুটি এতটুকু পর্যন্ত শেষ। তাহলে এইগুলোই আর কি এখান থেকে, হ্যাঁ আর কি তেমন কিছু নাই। তো এটাই হচ্ছে আমার মেইন 3টা সূত্র। তো এরপরে দেখবা তোমাদের বইতে কি করে একটা টপিক লিখে দেয়, সেটা হচ্ছে কি এই যে আমার বয়েল, তারপর হচ্ছে কি চার্লস, তারপর হচ্ছে কি লুসাক, এদের সূত্রের সমন্বয়ে একটা সূত্র করে দেয়। সেটা একটু দেখাই দিই, লিখতে পারো বাট কোনো কাজের না এটা, কারণ আমরা এই সূত্র দিয়ে কোনো ম্যাথই করবো না। দেখো বয়েলের সূত্রে কি বলা হয়েছে যে পি ইজ সমানুপাতিক 1/v। চার্লসের সূত্রে কি বলা হয়েছে ভি ইজ সমানুপাতিক টি। আর লুসের সূত্রে কি বলা হয়েছে পি ইজ সমানুপাতিক টি। তো এখন যদি আমি 3টা সূত্রকে একসাথে কম্বাইন করি তাইলে অনেকটা এরকম দাঁড়াবে, সেটা হচ্ছে যে কি যে পিভি বাই টি সমান সমান কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট না বলে এখানে কে বলি, কে বলি। কেমনে পাইছে ইজি জিনিস, তুমি এখানে দেখো এখানে কি হচ্ছে পি ইন্টু ভি সমান কি কে। এখানে কি পাচ্ছে দেখো তো, ভি বাই টি সমান কি কনস্ট্যান্ট কে। এখানে কি পাচ্ছে পি বাই টি সমান কি কনস্ট্যান্ট কে। তো সবগুলা দেখো ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ সেম। তো আমি যদি সবগুলোকে একসাথে কম্বাইন করি, সবগুলোকে একসাথে কম্বাইন করলে এরকম দাঁড়াচ্ছে পি ইন্টু ভি ডিভাইডেড বাই কি টি। সবগুলোকে কম্বাইন করলে একসাথে এভাবেই দাঁড়াচ্ছে, শেষ। তাহলে আর বামে কি হচ্ছে কনস্ট্যান্ট কে। তো এটাকে আরো সুন্দর করে লেখা যায় যে কি পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান সমান সমান পি টু ভি টু ডিভাইড বাই কি টি টু। এটাকে বলা হয় ওই 3টা সূত্রের সমন্বয়ে তৈরি, যে বয়েল, চার্লস এবং লুসাকের সূত্র। এবং দেখবা তোমরা এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের বইতে অনেকগুলো কি করা আছে, ম্যাথ করা আছে। দরকার নেই এই সূত্রটা মুখস্থ রাখার দরকারও নাই, কারণ আমরা একটা সূত্র শিখবো এটা দিয়ে সবগুলো ম্যাথ হয়ে যাবে সামনে। ওটা হচ্ছে কি আইডিয়াল গ্যাসের যেটা সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে আমরা সবগুলো করব। ঠিক আছে, জাস্ট বইতে আছে জন্য দেখাইলাম, লেখা হলে একটু করে বলিও। আচ্ছা, তো মোটামুটি আমাদের 3টা বড় বড় সূত্র শেষ। এখন হচ্ছে যে আমরা চলে যাব আমাদের লাস্ট সূত্র, সেটা হচ্ছে কি লিখে নাও, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এখন আমরা চলে যাব অ্যাভোগাড্রো সূত্রতে। অ্যাভোগাড্রো মনে আছে এন এ মানে কি ছিল, ওই নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.022 ইনটু 10 টু দি পাওয়ার কত 23। এই যে সংখ্যা যিনি দিয়েছেন এটা হচ্ছে ওনার ল আর কি। হ্যাঁ, তো এই লটা একদম সহজ, পানি ভাত। এই লটা কি বলতেছে জানো, যদি তাপমাত্রা এবং চাপ স্থির রাখা হয়, যদি তাপমাত্রা এবং চাপ স্থির রাখা হয়, তাহলে তিনি বলতেছে কি জানো, তাহলে তাহলে যদি আমি মূল সংখ্যা বৃদ্ধি করি, তাহলে আমি যদি মূল সংখ্যা বৃদ্ধি করি তাহলে দেখা যাবে আয়তন সেই অনুপাতে কি পাবে, বৃদ্ধি পাবে। কোন একটা গ্যাসের ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা এবং চাপ স্থির রাখতে চাইলে, আমি যদি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ স্থির রাখতে চাইলে তার আয়তন বৃদ্ধি করলে, সরি তার মূল সংখ্যা বৃদ্ধি করলে অটোমেটিক আয়তন কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। তুমি জিনিসটা চিন্তা করো, দেখো অনেকটা এরকম। ধরো হচ্ছে যে একটা ছোট্ট একটা বক্স, হ্যাঁ। এখন দেখো মূল সংখ্যা মানে কি, মূল সংখ্যা মানে কিছুই না অণুর সংখ্যা। মূল সংখ্যা মানে কি কিছুই না অণুর সংখ্যা। আচ্ছা, ধরো কথার কথা এখানে ধরো 1 2 3টা অণু আছে। ধরো 3টা অণুতে চাপ হচ্ছে কত 1 atm। এখন তুমি কি করলা, এখানে একটা ছিদ্র করে দিয়ে তুমি কি করলা, ছিদ্র একটা করে দিলা। ছিদ্র করে দেওয়ার পর তুমি কি করলা, এখানে আস্তে আস্তে 1টা 2টা 3টা 4টা এরকম করে আস্তে আস্তে তুমি অণু ভরতে থাকতেছো। আচ্ছা বলো তো, এখানে যত বেশি অণু আসবে সংঘর্ষের পরিমাণ তত কি বাড়বে না কমবে বলো তো? বাড়বে। তাহলে এখন তুমি বলো, যদি এখানে অণুর সাথে অণুর এরকম ধাম ধাম যদি কি হয় বাড়ি খায়, ধাম ধাম যদি বাড়ি খায়, সেটা আমার এখানে দেওয়ালের মধ্যেও লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে যদি দেওয়ালের মধ্যেও বাড়ি খায় তাহলে বলো চাপ কি হয়ে যাবে, চাপ বেড়ে যাবে। কিন্তু আমি চাই চাপ বাড়বে না। আমি চাই চাপ আগে ছিল 1 atm, পরেও থাকবে কি 1 atm। তাহলে এখন তুমি বলতে পারো ভাই কেমনে? আনসার হচ্ছে একদম সহজ, কিছুই না। তুমি যদি এখন কন্টেনারটারে বড় করে দাও, তাহলে এখন দেখো না, এখন 1 2 3, তারপর এখানে কি 1 2 3 4। এই দেখো আগে ছিল ছোট কন্টেনার, ছোট থাকার কারণে তাদের মধ্যে সংঘর্ষ কি খুব দ্রুত হইতে পারতো। এখন দেখো যেহেতু কন্টেনারটা বড় হয়ে গেছে, এখনো সংঘর্ষ হবে, তবে আগের থেকে একটু কি দূরে দূরে গিয়ে সংঘর্ষটা হবে। এখন যদি দূরে দূরে গিয়ে সংঘর্ষ হয় তাহলে চাপও কি থাকবে, মোটামুটি সেম থাকবে। এই দেখো আগে ছিল আমার ছোট কন্টেনার, এখন হয়েছে কি
বড় কন্টেইনার। এইটা হলো তার ব্যাখ্যা। যদি আমি অনুসংখ্যা বাড়াই, আয়তনটাকে কি করতে হবে? বাড়াইতে হবে। যদি আমি চাপ এবং তাপমাত্রা কি রাখতে চাই? স্থির রাখতে চাই। এটা হচ্ছে একটা বেসিক আর কি। হ্যাঁ, তো এর সুন্দর করে বলতে গেলে ভি ইজ প্রপোর্শনাল টু কি? এন। আরো সুন্দর করে বলতে গেলে ভি সমান সমান কি? কে ইন্টু এন। তাহলে কি হয় এখানে? v1/n1 সমান সমান v2/n2। এটা হলো যে কি আমার সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। লিখে নাও ছোট্ট করে। এটা গ্রাফ ট্রাফে তো বেশি ইম্পর্টেন্ট না, এখানে তেমন কিছু আসেও না, লেখা হইলে একটু করে জানিও। আচ্ছা ঠিক আছে, তাইলে মোটামুটি তো হইলই। তো অ্যাভোগাড্রো সূত্র থেকে আসলে তেমন কিছু জানা মানে জিনিস বুঝার মতো আছে, বাট এখান থেকে তেমন একটা গ্রাফ ট্রাফ পরীক্ষা টরীক্ষা আসে না, বইতেও দেখবা যে ছোট্ট করে জাস্ট লেখা আর কি। হ্যাঁ, তো এখান থেকে একটা বুঝার মতো জিনিস আছে, সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটা হচ্ছে মোলার আয়তন। যে ভাই মোলার আয়তন মানে কি? মোলার আয়তন মানে কিছুই না, সিম্পলি এক মোলের আয়তন। কিসের আয়তন? এক মোলের আয়তন। এখন এই এক মোলের আয়তন নিয়ে অনেক কাহিনী আছে। এখন তুমি বলতে পারো কিরকম কাহিনী? তুমি একটু আগে দেখলা যে তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি আয়তন কি পাবে? বৃদ্ধি পাবে। তার মানে আয়তনটা আমার কিসের প্রতি সেনসিটিভ? আয়তনটা আমার হচ্ছে যে কি সেনসিটিভ তাপমাত্রার উপরে। তাপমাত্রা হালকা চেঞ্জ হলে আয়তন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা যখন গ্যাস নিয়ে কাজ করব, তখন কি করতে হয় জানো? আমি যেই ল্যাবের মধ্যে কাজ করব সেই ল্যাবের মধ্যে একটা পরিবেশ ঠিক রাখতে হয়। সেই ল্যাবের মধ্যে একটা পরিবেশ কি রাখতে হয়? একটা পরিবেশ বজায় রাখতে হবে, একটা পরিবেশ ঠিক রাখতে হয়। যেমন তোমার কথা বলি, ধরো আমাদের যেটা ক্লাসরুম আছে, হ্যাঁ ধরো একটা ক্লাসরুমের কথা বলি, আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে একটা পরিবেশ লাগে। সেটা কিরকম পরিবেশ আমি বলি? পরিবেশটা হচ্ছে একটা ক্লাসরুম থাকবে, যে ক্লাসরুমে স্টুডেন্ট থাকবে কতজন? 10 জন। তারপরে সেখানে কোনো ধরনের সাউন্ড হবে না, অর্থাৎ সাউন্ড হবে তোমার কত? ধরো 15 ডেসিবলের নিচে সাউন্ড হবে। তারপর আরো বলছে যে কি এখানে হচ্ছে যে কি বলতাম, তোমার বেঞ্চ থাকবে হচ্ছে যে কি কয়টা? বেঞ্চ থাকবে হচ্ছে 5টা। প্রত্যেকটা বেঞ্চে বসে দুজন দুজন করে। এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। এবং তুমি বলো যে কি এরকম ক্রাইটেরিয়া থাকলে তারে আমি কি বলতে পারবো? একটা সুন্দর একটা ক্লাসরুম বলতে পারবো। ঠিক সেম ভাবে যখন আমি কোনো একটা গ্যাস নিয়ে কাজ করব, তখন ল্যাবের মধ্যেও কিছু সুন্দর বা আমি যে গ্যাস নিয়ে যে পাত্র নিয়ে কাজ করতেছি ওই পাত্রের মধ্যে কিছু সুন্দর পরিবেশ থাকতে হবে। এই পরিবেশ বা এই যে কি বলতাম তোমার একটা যে সিচুয়েশন, ওই সিচুয়েশনকে আমরা 3 রকম সিচুয়েশন স্টাডি করি। দেখো সিচুয়েশনগুলো কি কি? একটাকে আমরা বলি এসটিপি কন্ডিশন, একটাকে আমরা বলি এনটিপি কন্ডিশন, একটাকে আমরা বলি এসএটিপি কন্ডিশন। এগুলো সবগুলোতে কি স্যার? কন্ডিশন মানে কি? অবস্থা। অর্থাৎ আমি যদি একটা গ্যাস নিয়ে কাজ করতে যাই, তাহলে হচ্ছে যে কি বিজ্ঞানীরা বলছে যে কি তোমার এরকম এরকম পরিবেশে কি করতে হবে? কাজ করতে হবে। তোমার এরকম এরকম পরিবেশে কাজ করতে হবে। এই যে পরিবেশ বা এই যে কন্ডিশন, এই কন্ডিশন হচ্ছে 3 রকমের। একটাকে বলা হয় এসটিপি, একটাকে বলা হয় এনটিপি, একটাকে বলা হয় এসএটিপি। একটু বলে দিই, টিপি মানে কি? টি মানে কে বলা হয় টেম্পারেচার, পি মানে হচ্ছে কি প্রেসার। তাহলে তোমার শুধু এখানকার এস এর, এখানকার এন এর আর এখানকার এস এ এদের মিনিং জানলে হচ্ছে। এই এস কে বলা হয় স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এখানকার এন, এন কে বলা হয় নরমাল, এটাকে বলা হবে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে এস এ কে বলা হবে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সবখানেই এসটিপিটা ইউজ বেশি হয়। আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবখানে এসটিপিটা বেশি ইউজ হয়। ওই এনটিপি এসএটিপি এগুলো হচ্ছে যে কি তোমার আমেরিকান এবং হচ্ছে যে কি ইউএস ইউকে ওখানের মধ্যে বেশি ইউজ হয়। আমেরিকাতে আর হচ্ছে বা ইউকের দিকে এই এনটিপি আর এসএটিপি গুলো বেশি ইউজ হয় আর কি। হ্যাঁ, তো এখন দেখো বিজ্ঞানীরা বলছে কি এসটিপি কন্ডিশন কি তারা ধরে নিচ্ছে এবং তারা বলে দিচ্ছে কি এসটিপি হইতে গেলে চাপ হইতে হবে এত, তাপমাত্রা হইতে হবে এত। তো এসটিপি তে বলা হচ্ছে যে কি চাপ হইতে হবে 1 বারের সমান অথবা 1 এটিএম। আচ্ছা বার না বলে এটিএম দিয়ে বলি। তারা বলতেছে প্রেসার হইতে হবে কত? 1 এটিএম এবং টেম্পারেচার হবে 273 কেলভিন। এনটিপিতে দেখো কি বলতেছে, এনটিপিতে হবে কত? চাপ হচ্ছে কত? 1 এটিএম, তাপমাত্রা হবে, তোমাকে আমি দুইটা কাহিনী বলি, একটা লিখে রাখো 293 কেলভিন, স্ল্যাশ দিয়ে লিখো 273 কেলভিন। কাহিনী বলতেছি,
এই যেটা 293 লিখলাম, এটা হচ্ছে যে কি তোমার বিভিন্ন ওয়েবসাইটে বা তুমি বিভিন্ন হায়ার লেভেলের বইতে পাবা। এটা হচ্ছে যে কি বেশি অ্যাকুরেট, এটা হচ্ছে কি বেশি শুদ্ধ। ভাই তাহলে 273 লিখলেন যে? আসলে আমাদের কপালটা খারাপ, এই জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশি বইতে দেওয়া। হাজারে নাগের বইতে ছিল আগে, আমি লাস্ট জানি না ঠিক করছে কিনা, হাজারে নাগের বইতে ছিল, তারপর হচ্ছে যে কবির স্যারের বইতেও ছিল, বিভিন্ন বাংলাদেশি বইতে এবং বিভিন্ন গাইডের মধ্যে ইউজ করে এটা 273 কেলভিন। বাট যদি তুমি অধিকতর শুদ্ধ চাও তাহলে এটা হচ্ছে কত 293 কেলভিন, মানে 20 ডিগ্রি সেলসিয়াস। এটা সুন্দর করে বলতে গেলে কত 20 ডিগ্রি সেলসিয়াস আর কি। হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধটা। আচ্ছা, এরপরে দেখো যেটা আমার এসএটিপি, এসএটিপিতেও সেম প্রেসার হচ্ছে কত 180 কে ধরছে, কিন্তু তারা টেম্পারেচার বলতেছে কত কিছুই না 25 ডিগ্রি সেলসিয়াস অথবা কত 298 কেলভিন। এটাকে বলছে তারা কি এসএটিপি। এই তিনটা কন্ডিশন একটু মাথায় রাখতে হবে স্যার, তোমাকে তিনটা কন্ডিশন দিয়ে ম্যাচ করতে হবে। বলবে যে কি এনটিপিতে, এসটিপিতে, এসএটিপিতে এত এত, তাহলে কি করলে পরে এই হবে সেই। আচ্ছা, তো এখন দেখো এদের তো লেখা হয়েছে আশা করি, তাই না? হয়েছে লেখা? স্যার এখানে অ্যাম্বিয়েন্ট মানে কি? অ্যাম্বিয়েন্টের তোমার বাংলা কেমনে বলি, এটা আসলে এটার বাংলাটা আমার এক্স্যাক্টলি জানা নাই, এটার নামই এরকম যে অ্যাম্বিয়েন্ট। আচ্ছা আমি তোমাকে নেক্সট ক্লাসে জানাতে পারো একটু ভালো করে পড়াশোনা করে। এটার অ্যাম্বিয়েন্টের বাংলা হচ্ছে তোমার কি অধিকতর, অধিকতর এরকম কিছু একটা বুঝে আর কি। এর বাংলা আসলে হয় না। যেমন তোমাকে যদি বলি যে দেখে তাহলে ভাই বলেন তো এখানে নর্মাল কেন ধরছে বা নর্মালের মিনিংটা কি? নর্মাল মানে সাধারণ, তার মানে কি 20 ডিগ্রি সাধারণ হয়ে যায়? তো কিছু মিনিং আছে ওইরকম আর কি। হ্যাঁ, আমি আসলে কখনো ভালো করে জিনিসটা অবজার্ভ করি নাই, প্যারা নেই, তোমাদেরকে আমি নেক্সট ক্লাস এটা বলার ট্রাই করবো আর কি অ্যাম্বিয়েন্টের অর্থটা কি। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, তাহলে কাজ করি এখন আমরা চলে যাই লাস্ট। আচ্ছা আমাদের ক্লাসের লাস্ট টপিক সেটা কি? এই যে দেখো, এই যে দাঁড়াও একটু করে দাঁড়াও, আজকে ম্যাথ করানোর কথা ছিল কিন্তু মনে হয় না ম্যাথ করাতে পারবো। আচ্ছা দেখি, যে জিনিসটার কথা বলতেছিলাম সেটা কি, এসটিপি এনটিপি এগুলোতে কোনো কিছু প্যারা নাই, প্রেসার টেম্পারেচার এগুলো কোনো করা নাই, সব থেকে প্যারা হচ্ছে আয়তন নিয়ে। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এসটিপি দাঁড়াও, এটা হচ্ছে আমার মোলার আয়তন, কি আয়তন? মোলার আয়তন, অর্থাৎ মোলার আয়তন মানে হচ্ছে কি 1 মোলের আয়তন, 1 মোলের আয়তন। এখন আমি কি করবো, মোলার আয়তন দেখবো কোথায়? এসটিপিতে, এনটিপিতে আর এসএটিপিতে। এসটিপি, এনটিপি আর এসএটিপি। তো একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আমি পরে দেখাবো তোমাদেরকে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, এটা আমরা জানি, অনেকে পড়ছি ফিজিক্সে, আমি দেখাবো কেমনে আসছে। এই সূত্র ইউজ করে মূলত এখান থেকে মোলার আয়তনটা বের করা হয়েছে। হ্যাঁ, এর জন্য আমাদের এটা দেখার বিষয় না কেমনে কি হয়েছে, জাস্ট তথ্যটা আমাদের দরকার। তো দেখা গেছে এসটিপি কন্ডিশনে যদি আমি পি এর মান হচ্ছে কত ছিল আমার, দেখো পি এর মান ছিল হচ্ছে 180 টি এর মান ছিল কত 273 কেলভিন। যদি আমি এগুলো ইউজ করি, ইউজ করার ফলে দেখা যাচ্ছে এখানে মোলার আয়তনের ভ্যালু আসতেছে 22.4 লিটার। লিখে নাও 22.4 লিটার। আমরা ছোট থাকতে ইউজ করছি এটা, ক্লাস 9-10 থাকতেও। হ্যাঁ, তো এনটিপিতে কত আসে? এনটিপিতে যদি আমি সূত্র ইউজ করছি তখন সেটার ভ্যালু আছে 24.005 সামথিং আছে, 24.057 অথবা 24.058 এমন একটা আসবে আর কি, জিরো হেপটা দেখো এত লিটার। এসিটিভিতে কত আসবে? এটা আসবে 24.789 লিটার। তো এই জিনিসগুলো একটু করে আমাদের মাথায় রাখতে হবে। তো ম্যাথ করার সময় আমাকে বলে দেবে যে এটা কোন কন্ডিশনে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, এটা কি এসটিপিতে করা হয়েছে নাকি এসএটিপিতে করা হয়েছে নাকি এনটিপিতে করা হয়েছে। আমাদের কাজ কিছুই না, প্রত্যেকটার মধ্যে হচ্ছে কত পি এর মান কত, টি এর মান কত, ভি এর মান কত মনে রাখা। হ্যাঁ, তো ম্যাক্সিমাম স্টেটে আমরা হচ্ছে কি এসটিপি ইউজ করি, মোস্ট অফ দ্য কেস। আচ্ছা একটু লিখে ফেলো, লেখা হলে আমার একটু করে জানাও। আচ্ছা তাহলে মোটামুটি এখানে শেষ আর কি।